হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো রায়হান রাফির সিনেমা আমলনামা নিয়ে। এই সিনেমা সম্পর্কে বলার আগে বলি যে আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন অথবা বাইরে থেকেও বাংলাদেশের খোঁজখবর রাখেন, তারা জানেন যে গত শেখ হাসিনার আমলে বাংলাদেশের প্রশাসন, বিশেষত যারা ডিবিতে কাজ করে বা মাদক বিরোধী অভিযান করে বা বিভিন্ন ধরনের কাজ করতো, যেগুলোর মাধ্যমে বাংলাদেশে হত্যা, গুম, খুন এগুলার ঘটনা ঘটানো হতো, তারও একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কক্সবাজারের একরাম হত্যা ঘটনা। এবং যেই হত্যাকাণ্ডের একটা বড় কান্নার কথা সারা বাংলাদেশের মানুষ শুনে কেঁপে উঠেছিল, সেটা হচ্ছে যে হত্যাকাণ্ডের আগে একরামের মেয়ে ফোনে বলেছিল যে কি, বাবা তুমি কাঁদতেছো কেন? এবং সেই ঘটনাটা এতটাই সাড়া ফেলে গিয়েছিল যে সারা দেশের মানুষ এই ঘৃণ্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে গিয়েছিল, সচেতন হয়ে গিয়েছিল এবং সবাই পরিষ্কারভাবে জেনে গিয়েছিল যে বাংলাদেশের যারা প্রশাসনের মধ্যে কাজ করে তাদের অনেকেই এরকম অন্যায়ভাবে, বিচার বহির্ভূতভাবে বাংলাদেশে অনেক মানুষকে মাদক বিরোধী অভিযানের নামে হত্যা করা হয়। এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই রায়হান রাফি সিনেমা তৈরি করেছেন আমলনামা। আর এই ঘটনাটা যারা ভালো করে জানেন, অর্থাৎ একরাম হত্যার ঘটনাটা কক্সবাজারে, তারা মূলত এই সিনেমাটা দেখার সময় তাদের ইমোশনালগুলা বা বাস্তবে এই ব্যাপারটাগুলো কতটা নির্মম, যদিও সিনেমাতে এত নির্মমভাবে দেখানো হয় নাই, মোটামুটিভাবে দেখানো হয়েছে, কত খারাপ পরিবেশ ছিল সেটাও এত বিস্তারিত দেখানো হয় নাই। এটা যেহেতু ওয়েব ফিল্ম, ওটিটির জন্য তৈরি করা হয়েছিল, সুতরাং সেই হিসেবে তারা নির্মাণ করেছে, কিন্তু বাস্তবে ব্যাপারটা আরও কত রকম নির্মম ছিল তারা এই ব্যাপারটা ভালো করে জানেন যারা, তারা এই সিনেমাটা দেখে বাস্তবের সাথে এটা রিলেট করতে পারবেন এবং সিনেমা দেখে কি মানুষের ইমোশনালগুলা, প্রশাসনের অবস্থাগুলা, মানুষের কষ্টগুলা সবগুলো বুঝতে পারবেন। আর এটা যেহেতু সিনেমা, আর রায়হান রাফি যেহেতু একজন ভালো পরিচালক, সেই হিসেবে সিনেমাতে কাহিনীটা আরও গোছানো থাকবে এবং গোছানো ছিল, এই হচ্ছে কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্লটটা তো আমরা জানি, কিন্তু ক্যারেক্টারগুলো আসলে কীভাবে তৈরি করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়। আর রায়হান রাফির ওটিটির কাজ হোক আর সিনেমা হোক, যে কথাই বলি, আমি মূলত বলবো যে তার দুটোই কাজ ভালো, সিনেমার কাজও ভালো, আবার ওটিটির যেসব সিনেমা রয়েছে সেগুলোও ভালো। তবে তার সিনেমা বা ওয়েব ফিল্ম যেটাই বলি, এগুলোর মধ্যে আমি প্রেফার করি তার ওটিটির প্ল্যাটফর্মে যেসব সিনেমা বা ওয়েব ফিল্ম মুক্তি দেওয়া হয় সেগুলা। কারণ সিনেমার ক্যারেক্টারগুলো মূলত একটু ওভার অ্যাক্টিং করে অথবা বাড়াবাড়ি দেখিয়ে ফেলে, যদিও দেখার সময় এনজয় করি, কিন্তু আমরা যখন তার সিনেমাগুলা বা তার ক্যারেক্টার প্রেজেন্টেশনগুলো আরও দেখি যে কোনগুলাতে দুর্দান্ত করে তার ক্যারেক্টার উপস্থাপনাগুলা, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তার ওটিটির যেসব কাজ রয়েছে, যেমন ধরেন আপনি জানোয়ার ধরেন, ফ্রাইডে ধরেন, অথবা এখন যেটা রিলিজ পেলো আমলনামা, সেগুলোর কাজ ধরেন, সেগুলোর কাজ আমার কাছে মনে হয়েছে যে তার সিনেমার চাইতে এগুলোর কাজ আরও বেশি দুর্দান্ত, তার ক্যারেক্টার প্রেজেন্টেশনগুলো আরও বেশি দুর্দান্ত এবং সেগুলো ইমোশনালি বেশি টাচ করে, আমার কাছে তাই মনে হয়। এই সিনেমাতে, অর্থাৎ আমলনামা সিনেমাতে মূলত 5 জন ক্যারেক্টার মূলত অভিনয় করে, আর বাকি রয়েছে সাপোর্টিং ক্যারেক্টার। সে 5 জনের মধ্যে হচ্ছে জাহিদ হাসান, তমা মির্জা এবং কামরুজ্জামান কামু, আর এর সাথে রয়েছে গাজী রাকায়েত হোসেন, সারিকা। এরা মূলত মেন ক্যারেক্টারগুলো, আর বাকি যারা রয়েছে তারা সাপোর্টিং ক্যারেক্টারগুলো। এবং এখানে একটা দুর্দান্ত ব্যাপার হচ্ছে যে এই যে তাদের ক্যারেক্টার অনুযায়ী তাদের চেহারা, মুভমেন্ট, এগুলো কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। বিশেষত কামরুজ্জামান কামুর আমি এর আগে কোনো অভিনয় দেখেছি বলে মনে পড়ে না। তার এখানে যে একজন সাদাসিধা সহজ সরল মানুষ, যে আগে কঠিন জীবনযাপন করতো, মাদকের সাথে জড়িত ছিল, কিন্তু বর্তমানে সে একজন, সহজ কথায় বলবো যে একজন নিরীহ মানুষ, এই টাইপের যে তার ক্যারেক্টার প্রেজেন্টেশনটা, নিরীহ বলতে একদম বোকাশোকা না, কিন্তু সে এক সময় মাদকের সাথে কাজ করতো, বর্তমানে সে এগুলো ছেড়ে দিয়েছে, এইরকম একজন লোক, এবং তার ক্যারেক্টারটা নিরীহ টাইপের। সেই হিসেবে সে তার এই ক্যারেক্টারটা যেরকম পারফরমেন্স করেছে, তার ক্যারেক্টারের মধ্যে সে মনে হয়েছে ঢুকে গিয়েছিল। কেননা তার ক্যারেক্টার যতক্ষণ আমি দেখেছি মনে হয়েছে যে না, সে আসলে নিরীহ মানুষ এবং ভালো মানুষ, এরকম মনে হয়েছে। আর এখানে জাহিদ হাসান রয়েছে একজন প্রশাসনের লোক হিসেবে, তমা মির্জা রয়েছে সেই কামরুজ্জামান কামুর ওয়াইফ হিসেবে, এবং সারিকা রয়েছে মূলত জাহিদ হাসানের বউ হিসেবে, এবং গাজী রাকায়েত রয়েছে একজন প্রভাবশালী বড়লোক মাদক ব্যবসায়ী হিসেবে, যার সাথে প্রশাসন এবং মাদক কারবারি সবার সাথে কি একটা কমিউনিকেশন আছে। আর এই কাজটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন রায়হান রাফি। আর রায়হান রাফি আর একটা কাজ করেছেন, সে হচ্ছে এই যে কাজটা অল্প কিছু জায়গায় শ্যুট করেছেন, এবং সেই জায়গাগুলো, সেটা নদীর পার হোক, শহরের ব্রিজ, রাস্তা, এগুলা হোক, সেগুলো কিন্তু সে এমন করে ভিজুয়ালগুলো দেখিয়েছেন যে আমরা যখন নর্মাল রাস্তা দেখতেছি বা নদীর পার দেখতেছি, সেটাও কি আমাদের কাছে শুয়ে যাচ্ছে,
দেখে ভালো লাগছে, মানে কোথাও কোনো বাড়াবাড়ি লাইটিং বা ক্যামেরা বা মেকআপ করেছে এরকম মনে হয় না, সুন্দর কাজ করেছে। যেই কারণে ভিজুয়ালগুলা, মিউজিকগুলা, এখানে মিউজিক বলতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো সেগুলো কিন্তু খুব ভালো করেছে। আর গান রয়েছে একটাই, সেটা হচ্ছে সিনেমার শেষে মনের মানুষ ওরে আমার মনের মানুষ গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী। আর এই সিনেমার থিমস আর মেসেজ কি? থিমস হচ্ছে যে এইটাই যে গত শেখ হাসিনার আমলে কী ধরনের প্রশাসনিক হত্যাকাণ্ড ঘটতো এই ব্যাপারগুলো আমাদের সামনে উপস্থাপন করা। আর মেসেজ হচ্ছে যে আমরা যাতে এসব ব্যাপারে সচেতন থাকি, সোচ্চার হই, যেন প্রশাসনিকভাবে প্রশাসনের লোকেরা আমাদের উপরে এই নতুন সরকারের আমল থেকে শুরু করে সামনে যাতে এরকম অন্যায় হত্যাকাণ্ড না ঘটাতে পারে সেই ব্যাপারে আমরা সচেতন হওয়া। কারণ আমরা যদি শুধু সরকার পাল্টাই আর এসব ব্যাপারে সচেতন না হই তাহলে কিন্তু একই ধরনের মাদক বিরোধী অভিযান হোক বা অন্য কোনো নামে হোক বা জঙ্গি নামে হোক বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড কিন্তু ঘটতে থাকবে। আর এটা বাংলাদেশে এবং কিছুদিন আগে এগুলা কমেছে, কিন্তু এখন কথা হচ্ছে যে এগুলো শুধু হতে হলে তো হবে না, আমাদের এসব নিয়ে আরও সচেতন হতে হবে। আমরা যত বেশি সচেতন হব জনগণ হিসেবে তত বেশি এসব কাজ কমবে। তো সিনেমার সম্পর্কে তো অনেক কিছু বলে ফেললাম। এখন আমি এরপরে যদি বলি যে সিনেমার স্ট্রং পয়েন্ট কী আর উইক পয়েন্ট কী, তাহলে বলবো যে স্ট্রং পয়েন্ট হচ্ছে যে সিনেমাতে রায়হান রাফি সে বিচার বহিত হত্যাকাণ্ডের যেগুলো মানুষকে নাড়া দিয়ে গেছিলো এমন একটা কাজ আমাদের কাছে দুর্দান্তভাবে প্রেজেন্স করতে পেরেছে। আর যারা পারফরমেন্স করেছে তারা তো আগে থেকে ভালো পারফর্মার, তাদের সম্পর্কে আর বলা লাগবে না যে তারা আসলে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। কিন্তু একটা স্ট্রং পয়েন্টের সাথে একটা উইক পয়েন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে রায়হান রাফি কিন্তু সেখানে কোনো সময়কাল দেখায় নাই যে কোন সময় ঘটনাটা ঘটছে। অর্থাৎ আপনি যদি আরও 5 বছর পরে এমন কাউকে দেখান সিনেমাটা যে এই সিনেমা সম্পর্কে যে বাস্তবিক প্রেক্ষাপট ছিল সেই সম্পর্কে হয়তো বা সে ভুলে গেছে বা জানে না, সে কিন্তু এই ব্যাপারটা ভালো ইমোশনালি টাচ হবে না। কারণ হচ্ছে সে তো জাস্ট সিনেমা দেখতেছে, কিন্তু বাস্তবে ব্যাপারটা কত নির্মম ছিল সেটা বুঝতে হলে তার কিন্তু জানতে হবে যে ঘটনা কোন সময় ঘটেছিল, কার আমলে ঘটেছিল, কেন প্রশাসনের অবস্থা এরকম হয়েছিল যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে হবে। সে যদি কোনোভাবে এটা উল্লেখ করে দিত কোনো সিনের মাধ্যমে যে এটা শেখ হাসিনার সময়ে অমুক সময়ে ঘটেছিল, তাহলে হয়তো বা কি মানুষ আরও বেশি ক্লিয়ার হতে পারতো যারা সিনেমাটা আরও 5 বছর পরে দেখবে। রায়হান রাফির সিনেমা 5 বছর পরে দেখতেই পারে, কারণ তার সিনেমা ভালো হয়। আর কোন ঘটনা থেকে এটা রেফারেন্স টানা হয়েছে বা ঘটনাকে উপস্থাপন করা হয়েছে সেটা আমরা ভালো করে বুঝে গেছি একটা ডায়লগের মাধ্যমে, সেটা হচ্ছে বাবা তুমি কাঁদতেছো কেন, এবং সেই ডায়লগটা কিন্তু সারা বাংলাদেশে নাড়া দিয়ে দিয়েছিল। তো সব মিলিয়ে বলবো যে সিনেমার সম্পর্কে আমি পার্সোনালি বলবো যে সিনেমাটা আপনারা এখনও যারা দেখেন নাই সিনেমা দেখেন, ভালো সিনেমা। রায়হান রাফির সিনেমা সবগুলাই যে দেখা লাগবে বা সবগুলাই খুব দুর্দান্ত এরকম বলি না, কিন্তু এইটা অন্তত পক্ষে দেখতে পারেন। বাংলাদেশের গত প্রেক্ষাপট নিয়ে তৈরি করা যেসব ইতিমধ্যে নাটক সিনেমা হয়ে গিয়েছে তার মধ্যে একটা দুর্দান্ত কাজ। ওভারঅল সিনেমা সম্পর্কে আমার একটাই কথা, সিনেমাটা দেখেন, ভালো সিনেমা, এই হচ্ছে কথা। আর আপনারা যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা জানান আমাদেরকে কেমন লাগলো সিনেমাটা, আপনাদের মতামত কি। আর সিনেমা সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং ভালো ভালো সিনেমা রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।